5 मिनट के बाद क्या होने वाला है बेटा? এই মেয়েটা নিজের শ্বাস নিজেই বন্ধ করে মারা যায়। কিন্তু কেন? এই মুভির ইন্ট্রো দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। শুধু এটুকু বলতে পারি, মুভি দেখার পর মনে হবে এটা কি ছিল ভাই, এটা কি দেখে ফেললাম। 2025 সালের সবথেকে বেশি আলোচিত সাইকোলজিক্যাল হরর থ্রিলার। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেন ফিল্ম বাংলা। আমি আছি তোমাদের সাথে নাজির। আজকের মুভি ওয়াশ লেভেল 2। আর হ্যাঁ, মুভি শুরু করার আগে একটা কথা বলে দিই, আমি যেহেতু ভার্স 1 এখনো পর্যন্ত এক্সপ্লেন করিনি, তো তোমরা যদি ভার্স 1 এর এক্সপ্লেন দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও। তো চলো শুরু করা যাক আজকের মুভি শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, মুভিতে কোনো ক্যারেক্টারের নাম সেভাবে পরিষ্কারভাবে বলা হয়নি। মুভি শুরু হয়, দেখা যায় একটা স্কুলের বাস সমস্ত ছাত্রীদের নিয়ে স্কুলে পৌঁছে দেয়, যেমনটা আমরা ছোটবেলা স্কুলে যেতাম। স্কুলের নাম হলো JN হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল। প্রতিদিনের মতো সমস্ত ছাত্রীরা আজকেও স্কুলে আসে। সব ঠিকঠাকই চলছিল। স্কুলে হাফ টাইম হওয়ার পর সমস্ত ছাত্রীরা টিফিন করতে যায়। সবাই মজা করে টিফিনের খাবারটা খাওয়ার পর হঠাৎ সবাই চুপ হয়ে পড়ে এবং তাদের মুখে আতঙ্কের ছাপ দেখা যায়। একটা অবাক করার ব্যাপার, একটু আগে যে মেয়েগুলো আনন্দের সাথে টিফিন পিরিয়ডে সময় কাটাচ্ছিল, সেই মেয়েগুলো হঠাৎ চুপচাপ হয়ে গেল। ব্যাপারটা অনেকটা রহস্যজনক মনে হয়। এদিকে রান্না করার মাসিরাও কিছু বুঝতে পারে না, কিন্তু তখনই একটা মেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আর এই সময় সেখানে একটা লোক আসে, তবে লোকটা কে এবং কি করতে এখানে এসেছে সেটা একটু পর জানা যাবে। লোকটা সেখানে এসে কয়েকজন মেয়ের নাম জিজ্ঞেস করে চলে যায়। এরপর স্কুলের শিক্ষিকা টিফিন পিরিয়ডের পর প্রতিদিনের মতো ক্লাস করাতে যায়, কিন্তু ক্লাসে গিয়ে দেখে ক্লাসে কোনো মেয়ে নেই। মহিলা অবাক হয়ে যায়, হঠাৎ করে মেয়েরা গেল কোথায়। এরই মধ্যে মহিলা জানলার বাইরে কিছু একটা দেখতে পায়। সে জানলার কাছে গিয়ে যা দেখে, সেটা দেখার পর তার পায়ের নিচের মাটি সরে যায়। সে দেখে একটা মেয়ে ছাদের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। শিক্ষিকা ছুটে এসে মেয়েটাকে দেখে চিৎকার করে ওঠে। এদিকে তৎক্ষণাৎ স্কুলের গার্ড ভয়ঙ্কর দৃশ্য দেখে দৌড়ে গিয়ে স্কুলের সমস্ত প্রফেসরদেরকে ডেকে নিয়ে আসে এবং তারা দেখতে পায় স্কুলের ছাদে প্রায় 9 জন মেয়ে আত্মহত্যা করার জন্য দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল বাকি শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মেয়েদেরকে বাঁচাতে আসে, কিন্তু মেয়েগুলোকে সাহায্য করতে গেলে তারা কাঁদতে কাঁদতে বলে, ম্যাম আমরা বাঁচতে চাই, দয়া করে আমাদের সামনে আসবেন না। ওই আঙ্কেলটা বলেছে ঠিক 3টের দিকে আমাদেরকে মরতে হবে, ম্যাম প্লিজ আমাদেরকে বাঁচান। এদিকে কেউ বুঝতে পারে না মেয়েগুলো কোন আঙ্কেলের কথা বলছে এবং তারা কেনই বা সেই লোকটার কথা শুনে আত্মহত্যা করতে বসেছে। প্রিন্সিপাল এবং বাকিরা শত চেষ্টা করেও মেয়েদেরকে আটকাতে পারে না। এরই মধ্যে স্কুলের গার্ড একজনকে বাঁচাতে গেলে মেয়েটার নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। যদিও ওখানে থাকা বাকি মেয়েদেরকে কোনোভাবেই আটকানো যায় না আত্মহত্যা করার হাত থেকে। একে একে সবাই নিচে লাফ দিয়ে আত্মহত্যা করে। এরপর দৃশ্য পাল্টায়, দেখা যায় এই মেয়েটাকে আর এই লোকটাকে। এই লোকটা হচ্ছে এই মেয়েটার বাবা। আর একটা কথা বলে রাখি, এই লোকটার নাম মুভিতে কোনো জায়গায় বলা নেই। কেন বলা নেই সেটা আমরা মুভির শেষে গিয়ে জানতে পারবো। তো যাই হোক, এই লোকটা তার মেয়ের সেবা যত্ন করছিল, কিন্তু একটা অদ্ভুত বিষয়, মেয়েটা কেমন হাসি মুখে একই রকমভাবে চুপচাপ বসে আছে। সুতরাং দেখে বোঝা যাচ্ছে মেয়েটা কোনো একটা রোগে আক্রান্ত, যার কারণে তার এমন অবস্থা হয়েছে। তো যাই হোক, এদিকে লোকটা সুপার মার্কেটে কিছু জিনিস কিনতে আসে এবং সে সেখানে এসে দেখে টিভিতে কোনো একটা নিউজ চলছে। সেই নিউজ দেখে সে জানতে পারে শহরে একটা গার্লস স্কুলে 10 জন ছাত্রী ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। কোনো রকমে স্কুলের প্রিন্সিপালও তাদেরকে বাঁচাতে পারেনি, কিন্তু সেই মেয়েরা কোন কারণের জন্য আত্মহত্যা করছে সেটা কেউ জানতো না। অন্যদিকে স্কুলের সামনে সমস্ত রিপোর্টার চলে আসে। প্রিন্সিপাল জানায় তারা তাদেরকে বাঁচাতে গিয়েছিল, কিন্তু মেয়েগুলো বারবার একটা আঙ্কেলের কথা বলছিল, যার কারণে পুলিশ প্রশাসন এসে তদন্ত করা শুরু করে আর সেই মেয়েদের মৃতদেহ আইসিইউ থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। সুতরাং এখানে একটা প্রশ্ন আসে যে কেন ওই লোকটার কথা শুনে মেয়েগুলো আত্মহত্যা করলো, এটা মুভির শেষে জানা যাবে। অন্যদিকে লোকটা এই সমস্ত খবর শুনে দ্রুত বাড়ি চলে আসে এবং লোকটা তারই বাড়িতে একজন বৃদ্ধকে জিজ্ঞেস করে, তোর মতো বিদ্যা আর কে কে জানে? আমি জানি তুই ওকে চিনিস, কিন্তু তুই বল যে কে কে জানে তোর মতো এই বিদ্যা। কিন্তু বৃদ্ধ লোকটা হাসতে হাসতে কিছুই বলে না। ওদিকে অফিসার সমস্ত মেয়েদেরকে জিজ্ঞাসাবাদ করতে আসে। তারই মধ্যে একজন যার নাম ঈশা, সে অফিসারকে এসে বলে ওই আঙ্কেলটা প্রতাপ নামের এক ব্যক্তিকে খুঁজতে বলেছে, আর আঙ্কেলটা বলেছে প্রতাপকে খোঁজা না হলে গোটা শহর ভয়ঙ্কর বিপদে পড়বে।
কিন্তু অফিসার এবং প্রিন্সিপাল এরা কিছু বুঝতে পারে না যে কোন লোকের জন্য তারা প্রত্যেকটি কথা শুনছিল। এই কথা বলতে ঈশা সমস্ত মেয়েদেরকে মেসেজ দেয়, আর দেখা যায় হঠাৎ সব মেয়েরা হিংস্র হয়ে পাগলের মতো দৌড়ে পালিয়ে যায় এবং পুলিশ তাদেরকে আটকাতে গেলেও তাদেরকেও তারা হামলা করে একসময় সেই মেয়েগুলো শহরের দিকে পালিয়ে যায়। এদিকে অফিসার সমস্ত জায়গায় ইনফর্ম করে দেয় যে শহরের অলিতে গলিতে স্কুলের ছাত্রী দেখতে পেলে তাদেরকে বন্দী করে রাখতে। অফিসার বুঝতে পারে কোনো ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে, কারণ মেয়েগুলো যেমন হিংস্র হয়ে উঠেছে তারা যে কোনো সময় যে কোনো কিছুই করতে পারে। ধীরে ধীরে দেখা যায় সমস্ত মেয়েরা শহরের লোকেদের উপর আক্রমণ করে এবং পেট্রোল পাম্পে আগুন জ্বালিয়ে দেয়। অন্যদিকে দেশের সমস্ত নিউজ চ্যানেলে আতঙ্কের খবরটা ছড়িয়ে পড়ে। বলা হয় হঠাৎ করে স্কুলের মেয়েরা হিংস্র হয়ে উঠেছে এবং তারা সামনে কোনো মানুষ পেলেই তাদের উপরেই আক্রমণ করছে। তবে বিষয়টা এত বড় হয়ে যায় যে ব্যাপারটা কেউ বুঝতে পারে না, যার কারণে গোটা শহরে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে ওই মেয়েটার বাবাটা নিউজ চ্যানেল দেখে জানতে পারে প্রতাপ নামের কোনো এক ব্যক্তির কারণে মেয়েগুলো শহরে ভয়ঙ্কর আক্রমণ করছে। অন্যদিকে পুলিশরাও এই আতঙ্কে বিরক্ত হয়ে পড়েছে, তবে কেউ কিছু করতে পারছে না। এরপর এই লোকটা সেই বৃদ্ধ বয়স্ক লোকটাকে শিকল দিয়ে মজবুত করে বন্দি করে রাখে। সুতরাং এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এই বৃদ্ধ লোকটাকেই বা কেন বন্দি করা হয়েছে এবং তার রহস্যটাই বা কি, যেটা মুভির শেষে গিয়ে জানতে পারবো আমরা। অন্যদিকে অফিসার সমস্ত মেয়েদের বাবা মাদেরকে ডেকে নিয়ে আসে আর তাদের সাথে কি হয়েছিল সেটা জানার চেষ্টা করে। অফিসার তাদেরকে বলে আপনারা ওদেরকে বোঝানোর চেষ্টা করুন, কাউকে জোর করবেন না। আসলে মেয়েগুলোকে জোর করে জিজ্ঞাসাবাদ করলে তারা বিরক্ত হয়ে পাগলের মতো ছটফট করে এবং যার কারণে তারা হিংস্র হয়ে ওঠে। কিন্তু তখনই ঈশা নামের মেয়েটা অফিসারকে বলে, স্যার আপনাদের কাছে আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে, দয়া করে প্রতাপ আঙ্কেলকে খুঁজে বার করুন। বোঝো এবার পরিস্থিতি কোন জায়গায় এসে পৌঁছেছে। এরপর অফিসার ঈশার কাছে আরো কথা জানতে চাইলে সে কাঁদতে কাঁদতে বলে, আপনারা ভাবতে পারছেন যে কত বড় আতঙ্ক হতে চলেছে? আপনারা যত তাড়াতাড়ি পারেন প্রতাপ আঙ্কেলকে খুঁজে বার করুন প্লিজ স্যার। এরই মধ্যে ওই লোকটা এসে সেখানে পৌঁছায়। কনস্টেবল বলে এই লোকটা প্রতাপের সম্পর্কে জানে। লোকটা জানায় সে প্রতাপকে বন্দি করে রেখেছে। লোকটার বাবা ঈশাকে জিজ্ঞেস করে যে প্রতাপ আঙ্কেলকে খুঁজে পাওয়ার পর সেই আঙ্কেলটা কি করবে বলো, কিন্তু ঈশা জবাব দিতে পারে না। এদিকে পুলিশ অফিসাররাও বুঝতে পারে না লোকটা এসব কি বলছে। একেই তো এত বড় আতঙ্ক, আর তারপর এই লোকটা কি শুরু করেছে। লোকটা জানায় স্কুলের সব মেয়েদের উপর বশীকরণ করা হয়েছে। বশীকরণ কি? বশীকরণ হচ্ছে এমন এক রহস্যময় শক্তি যেটা মানুষকে তার নিজের ইচ্ছার থেকে বঞ্চিত করে অন্য কারণ নিয়ন্ত্রণে বেঁধে ফেলে। যখন কোনো মানুষ বশীকরণ হয়ে যায় তখন মানুষটা নিজের ইচ্ছা মতো আর কিছু করতে পারে না। হাসি, কান্না, ভালোবাসা কিংবা ঘৃণা সবকিছু নিয়ন্ত্রণই করে সেই অদৃশ্য শক্তি। আসলে একটু পেছনে গেলেই দেখা যাবে স্কুলের হাফ টাইমের সময় যখন মেয়েরা খাবার খাচ্ছিল সেই খাবারেই বশীকরণ শক্তি প্রয়োগ করা হয়েছিল, যার কারণে সমস্ত মেয়েদেরকে বশ করে নেওয়া হয়েছে। লোকটা আরও জানায় ওদের যত কষ্ট দেওয়া হবে, যত দুঃখ পাবে, এতে ওরা আরও দুর্বল হয়ে পড়বে এবং সেই লোকটা যে তাদের বশ করেছে সে দূর থেকে এসব দেখে মজা নেবে। আসলে লোকটা যা কিছু নির্দেশ করবে সেগুলো সব মেয়েরা করতে বা শুনতে বাধ্য এবং ওদেরকে আটকানো হলে ওরা নিজেদের আত্মরক্ষার জন্য সামনে যাকে পাবে তাকেই হিংস্র হয়ে আক্রমণ করবে, যার কারণে তার মা বাবাও কিছু করতে পারবে না এবং তারা তিলে তিলে মারা যাবে। অফিসার লোকটাকে বলে এরা সবাই এমনিতেই ভয় পেয়ে আছে, এর থেকে বাঁচার একটা উপায় বলুন প্লিজ। লোকটা জানায় সে নাকি এর থেকেও ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ছিল, তাই বশীকরণ থেকে তাদেরকে বের করা অসম্ভব, যেটা কোনোদিনই কেউ আটকাতে পারবে না। বোঝো ব্যাপার, এবার কি হবে? আর স্কুলের এতগুলো মেয়েকেই বা কি করে বাঁচাবে? এই কথা শুনে স্কুলের প্রিন্সিপাল লোকটাকে বলে আপনার কাছে তো প্রতাপ নামের ব্যক্তিটি বন্দী আছে, ওকে আপনি ফিরিয়ে দিলে হতে পারে সেই লোকটা সমস্ত মেয়েদেরকে ছেড়ে দেবে। আসলে সে লোকটা তাদেরকে বশীকরণ করেছে, সে কোনো সাধারণ মানুষ নয়, সে একটা রাক্ষস। লোকটা জানায় সে প্রতাপকে এখানে নিয়ে আসার আগে ওই রাক্ষসটাকে দেখতে চায় যে সমস্ত মেয়েদের জীবন নিয়ে খেলছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, সেই বশীকরণ লোকটাকে তারা কি করেই বা খুঁজে বার করবে, এমনকি তার নাম ঠিকানাও তারা জানে না। মেয়েটার বাবাটা বলে সে আশেপাশেই আছে, কারণ বশীকরণ করতে হলে তার চোখের সামনেই থাকতে হবে। কিন্তু এই কথা বলতেই সমস্ত মেয়েরা আরো হিংস্র হয়ে ওঠে। তবে এরই মধ্যে দেখা যায় বশীকরণের লোকটা ঘরের এক কোণে লুকিয়ে আছে। লোকটা হাসতে হাসতে বলে আমি সেই রাক্ষস। লোকটা তাদের বলে ওদের বশীকরণ করার পেছনে আমার হাত রয়েছে, সুতরাং তোমরা যদি আমাকে মারতে চাও তাহলে ভুল করেও এসব চিন্তা মাথা থেকে সরিয়ে ফেলো, কারণ ওই যে একটু আগেই বলেছিলাম বশীকরণ করার পর মানুষ আর নিজের কন্ট্রোলে থাকে না, তাই বশ করা লোকটা যা করতে বলবে তারা সেটাই করতে বাধ্য। এবং এখানে এসে লোকটার নাম জানা যায়। লোকটার নাম হলো রাজনাথ। রাজনাথ বলে স্কুলের সমস্ত মেয়েরা এখন আমার হাতের মুঠোয়,
এ কথা বলতেই সে ঈশাকে নিয়ে যেতে চায়, কিন্তু ঈশার বাবা মা তাকে বাধা দিলে রাজনাথ অন্য একটা মেয়েকে ডাকে যার কাছে কিনা চাকু ছিল। দেখা যায় রাজনাথের বলা কথা মতো ঈশা নিজের হাত চাকু দিয়ে কেটে ফেলে এবং তার বাবা মা আটকাতে গেলে ঈশা বাবার তার হাত কাটতে থাকে। এদিকে রাজনাথ দূরে বসে এসব দেখে মজা নিচ্ছিল। এরই মধ্যে অফিসার রাজনাথকে বন্দুক তাক করতে যাবে এমন সময় পাশ থেকে একটা মেয়ে এসে চাকু ঢুকিয়ে দেয় অফিসারের পেটের মধ্যে। রাজনাথ বলে, আমি বলেছিলাম না বেশি চালাকি করলে মেয়েগুলো তোমাদেরকে এমন করেই মারবে। এরই মধ্যে ঈশার অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ফলে সে মারা যায়। এদিকে এই লোকটা চুপচাপ করে বসে সবকিছু সহ্য করছিল। তবে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এই লোকটা প্রতাপকে নিয়ে আসলে তো সবকিছু ঠিকঠাকই হয়ে যেত, কিন্তু সে কেন প্রতাপকে এখানে আনছে না? না, এই লোকটার পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে। এসব প্রশ্নের উত্তর মুভির শেষে জানতে পারবো আমরা। ওদিকে রাজনাথ সব গার্জিয়ানদের বাইরে যেতে বলে, যদিও কেউ বাইরে যেতে রাজি হয় না। তাই সে পুলিশের বন্দুকটাকে নিয়ে একজনের হাতে তুলে দিয়ে বলে, যে যে রুমের বাইরে যেতে চাইবে না তাদের সকলকে ফিনিশ করে দাও। আর এটাও বলে, তুমি তোমার বাবা মার থেকেই শুরু করো। যেই কথা সেই কাজ। মেয়েটা প্রথমে তার বাবা মাকে মেরে ফেলে গুলি করে এবং পরে বাকিদের, যার কারণে মেয়েটা ভয়ে আতঙ্কে পড়ে যায়। কিন্তু রাজনাথ এসব দেখে মজা পাচ্ছিল। সে আবারও মেয়েটাকে বলে, যাদের মা বাবা এখনো যেতে চাচ্ছে না ওদেরকে গুলি করে মেরে ফেলো। দেখা যায় বন্দুকের ভয়ে একে একে সব মা বাবা বাইরে চলে যায়। এরপর রাজনাথ সেই লোকটাকে বলে, প্রতাপ কোথায়? লোকটা বলে প্রতাপকে সে 12 বছর ধরে বন্দি করে রেখেছে আর সে তার কাছে প্রতিদিন জীবনের ভিক্ষা চায়। এই কথা শুনে রাজনাথ রেগে যায়। সে বলে, প্রতাপ আমার দাদা হয়, যদি সে আবার তার নামে উল্টোপাল্টা কথা বলে তাহলে অনেক খারাপ হয়ে যাবে। এর উত্তরে ওই মেয়েটার বাবা বলে, তোর যা কিছু করার আছে তুই করে নে, প্রতাপকে আমি ছাড়ছি না। এবং সে এটাও বলে, তোদের সাথে থাকতে থাকতে আমিও খারাপ হয়ে গেছি, তাই সমস্ত মেয়েদেরকে মেরে ফেললেও আমার কোনো যায় আসে না। তবে এই লোকটা রাজনাথকে একটা শর্ত দেয়। কি শর্ত? তার মেয়েও বশীকরণে আবদ্ধ হয়ে আছে, এজন্য সে যদি তার মেয়েকে বশীকরণ থেকে মুক্তি দেয় তাহলে সে প্রতাপকে নিয়ে আসবে। এটা শোনার পর রাজনাথ রেগে যায় আর বলে, তোমার সাহস কি করে হয় আমার সামনে কথা বলার? তোমার তো যোগ্যতাই নেই আমার সাথে কথা বলার মতো। এরই মধ্যে একটা মেয়ে শব্দ করে ওঠে, কিন্তু রাজনাথ মেয়েটাকে বলে, শ্বাস নেওয়া বন্ধ কর। মেয়েটা একটু পরেই শ্বাস বন্ধ হয়ে মারা যায়। এদিকে এই লোকটা বলে, আমাকে যেতে হবে, না হলে প্রতাপ এইভাবেই মারা যাবে। যেহেতু শয়তানটা এই লোকটার শর্ত মানতে রাজি নয়, তাই সে চলেই যাচ্ছিল। ঠিক এমন সময় রাজনাথ রাজি হয়ে যায়। এরপর রাজনাথ প্রিন্সিপালকে নিয়ে আসে এবং বলে, আমার দুটো বাস আর দুজন ড্রাইভারকে জোগাড় করে দাও। আর রাজনাথ এটাও বলে সে সমস্ত মেয়েদেরকে 15 মিনিটের মধ্যে নিয়ে যাচ্ছে এবং তাদের কাল সকালে ছেড়ে দেবে। কিন্তু প্রিন্সিপালকে বাধ্য হয়ে এই কাজটা করতে হয়, কারণ এতগুলো মেয়ের জীবন তার একমাত্র ডিসিশনের উপর নির্ভর করছে। দেখা যায় এক এক করে সমস্ত মেয়েরা স্কুল থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে তারা বাসে বসে চলে যায়। তবে রাস্তায় হঠাৎ একটা মেয়েকে দেখা যায়। সে পাথর দিয়ে একজন মেয়ের মাথা থেঁতলে দিচ্ছে। তখনই রাজনাথ বাস দাঁড় করাতে বলে। বাস দাঁড় করিয়ে মেয়েটাকে ডাক দেয়, কিন্তু মেয়েটা তার কথা শুনে সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে জানা যায় রাজনাথ কেন তার দাদাকে খোঁজ করছিল। আসলে বহু বছর ধরে সে প্রতাপের খোঁজ করার চেষ্টা করছিল, কিন্তু সে পায়নি এবং প্রতাপ তার থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। তাই সে প্রতাপের কাছ থেকে আরো একটা মন্ত্র শিখতে চেয়েছিল, যেটার শক্তি অপরিসীম। তবে এই লোকটা রাজনাথকে জিজ্ঞেস করে, সাধারণ এই মেয়েগুলোকে এভাবে কেন মারছো? আর তখনই রাজনাথ একটা মেয়েকে চলন্ত বাস থেকে ঝাঁপ দিতে বলে, যার কারণে একজন ঝাঁপ দিয়ে রাস্তায় পড়ে মারা যায়। এক কথায় রাজনাথ মানুষদের বশ করে মারতে মজা পেত। অন্যদিকে পুলিশরা তাদের বাস ট্র্যাক করছিল, কিন্তু কোনো লাভ হয় না। সুতরাং একটা অবাক করার বিষয়, এই লোকটা প্রতাপকে 7 বছর ধরে বন্দী করে রেখেছে। তো যাই হোক, এরই মধ্যে রাজনাথ সমস্ত মেয়েদের দুটো ভাগ করে দেয়। তাদের মধ্যে কয়েকজনকে তার সাথে নিয়ে যায় এবং বাকি কয়েকজনকে সেই বাড়ির চারপাশ দেখাশোনা করতে রেখে যায়, কারণ যাতে কোনো মানুষ বাড়ির ভিতরে না আসতে পারে। এই লোকটা প্রথমে তার মেয়ের কাছে নিয়ে যায়। রাজনাথ মেয়েটাকে দেখে বলে, 12 বছর ধরেই এমন হাসছে, এটাই তো শেখার বাকি ছিল। কিন্তু রাজনাথ প্রতাপকে না দেখা পর্যন্ত মেয়েটাকে সাহায্য করতে চায় না। এজন্য লোকটা রাজনাথকে প্রতাপের কাছে নিয়ে যায়, যেখানে সে 7 বছর ধরে বন্দী হয়ে পড়ে আছে। রাজনাথ তার ভাইকে দেখে ভয় পেয়ে যায়। সে চিৎকার করে লোকটাকে বলে, একে ছেড়ে দে, না হলে মরে যাবে। তুই তো আমার থেকেও বড় রাক্ষস রে। কিন্তু লোকটা বলে, আগে আমার মেয়েকে বশীকরণ থেকে বার করবি, তারপর তোর ভাইকে ছাড়বো। এই কথা শুনে রাজনাথ রেগে ফুলে ফেঁপে ওঠে। সে বলে, আমি চাইলেই তোকে এবং তোর মেয়েকে এখনই মেরে ফেলতে পারি জানিস। কিন্তু এই লোকটাও ভয়ানক ছিল, কারণ সে প্রতাপকে গত 7 বছর ধরে বন্দী করে দেখেছিল। তাই রাজনাথ একটু হলেও এই লোকটাকে দেখে ভয় পাচ্ছিল। বাধ্য হয়ে রাজনাথ শর্তে রাজি হয়। কথায় বলে, মানুষ বলতেই মৃত্যু দেখে ভয় পায়, ঠিক তাই
এরপর লোকটা তার মেয়েটাকে রাজনাথের কাছে নিয়ে আসে। রাজনাথ লোকটাকে বলে, প্রতাপ কি তোমার কাছে কিছু পেত, যেমন ধার করা কোনো কিছু টাকা পয়সা? লোকটা জানায় সে প্রতাপকে প্রথম থেকে চিনতই না কোনোভাবে, কিন্তু প্রতাপ তার মেয়েকে ইচ্ছা করেই বশীকরণ করেছিল। রাজনাথ বলে, মনে করে দেখো, এর পেছনে কিছু তো একটা কারণ আছে। এরপর লোকটার হঠাৎ মনে পড়ে বহুদিন আগে তাকে প্রতাপ 10 টাকার চা খাইয়েছিল। এ কথা শুনতেই রাজনাথ সেই 10 টাকাটা প্রতাপকে ফিরিয়ে দিতে বলে এবং 10 টাকাটা দেওয়ার আগে প্রতাপ যেন সে টাকাটার দিকে তাকায়, না হলে বসে কোনো শক্তিতে নষ্ট হবে না, বোঝো ব্যাপার। যার কারণে লোকটা 10 টাকা নিয়ে প্রতাপকে দিতে যায়, কিন্তু প্রতাপ বুঝতে পারে যে তার সব ভান্ডা এবার শেষ। সে টাকাটা নিতে না চাইলেও লোকটা জোর করে তাকে টাকাটা শোধ করে এবং প্রতাপ 10 টাকাটা দেখে ফেলে। এরপর রাজনাথ বলে, তোমার মেয়ে এবার বশীকরণ থেকে মুক্ত, ওকে জাগিয়ে তোলো। আর এখানে আমরা মেয়েটির নাম জানতে পারি। মেয়েটির নাম হলো আরিয়া। লোকটা কাঁদতে কাঁদতে আরিয়াকে চিৎকার করে ডাকছিল, কিন্তু অবাক ব্যাপার, আরিয়ার কোনো সাড়া শব্দ নেই। বহু চেষ্টার পর শেষমেশ লোকটা হতাশ হয়ে বসে পড়ে। তবে এরই মধ্যে মেয়েটা হঠাৎ তার বাবার দিকে তাকায়। যদিও মেয়েটা মুখ দিয়ে ঠিকঠাক কথা বলতে পারে না, কিন্তু অনেক চেষ্টা করে হঠাৎ সে কোনো মতে তার বাবাকে ডাক দেয়। এরই মধ্যে আরিয়া যখনই প্রতাপকে দেখতে পায়, ঠিক সেই সময় সে পাগলের মতো খেপে ওঠে, যার কারণে লোকটা তার মেয়েটাকে বাইরে নিয়ে যায়। এদিকে রাজনাথ প্রতাপকে ছাড়িয়ে নেওয়ার পরেও সে কিছু বলতে পারে না। প্রতাপ তাকে ইশারা করে বলে তার জিভ কেটে নেওয়া হয়েছে। এবার রাজনাথ রাগে ক্ষোভে ফেটে পড়ে বাইরে গিয়ে আরিয়ার বাবাকে পাগলের মতো মারতে থাকে। রাজনাথ বলে, আমার 10 বছরের সব কষ্টের ফল ধুলে মিশিয়ে দিয়েছিস তুই। লোকটা বলে সে আরিয়াকে বাঁচানোর জন্য এমনটা করেছে। এরপর রাজনাথ বলে, তোর জন্য আমি গুরুমন্ত্র শিখতে পারলাম না, তুইও আমার মতো জ্বলবি। এই কথা বলতেই রাজনাথ বলে, তোর মেয়েকে আমি আবার বশ করেছি। এরপর সে আরিয়াকে পা ধরে টেনে নিয়ে যায়। এরই মধ্যে লোকটা বলে, আরিয়াকে ছেড়ে দে, না হলে তুই জ্যান্ত থাকবি না। এদিকে রাজনাথ লোকটার সাথে মজা করে বলে, আর একবার বল দেখি। আরিয়ার বাবা বলে, তুই আমার মেয়েকে বশীকরণ করে বাঁচিয়েছিস বলে তোকে যেতে দিয়েছিলাম, কিন্তু এবার আরিয়াকে স্পর্শ করলে তোর ভাইয়ের থেকেও ভয়ঙ্কর অবস্থা করব তোকে। এরই মধ্যে রাজনাথ আরিয়াকে পা দিয়ে চেপে ধরে, আর তখনই আরিয়ার বাবা বিশেষ একটা শব্দ চালিয়ে দেয়, যার কারণে রাজনাথ এবং তার সাথে বাকি মেয়েগুলো এই শব্দের আওয়াজে থাকতে পারে না। দেখা যায় একসময় সবাই অজ্ঞান হয়ে যায়। আর এরপর লোকটা রাজনাথকে প্রতাপের সাথে বন্দি করে রাখে এবং লোকটা তার মেয়েকে বাঁচিয়ে নেয়। শেষে দেখা যায় প্রতাপের মতো রাজনাথেরও জিভ কেটে নেওয়া হয়। শেষে পুলিশ এবং প্রিন্সিপাল রাজনাথ আর প্রতাপকে অ্যারেস্ট করতে আসলে লোকটা ওদেরকে ছাড়ে না। লোকটা বলে, গত 12 বছর তার মেয়ের সাথে যেমনটা মানসিক টর্চার হয়েছে, ঠিক এভাবেই সে তাদের উপর টর্চার করবে, এবং পুলিশ এতে সহমত হয় আর তারা চলে যায়। শেষে দেখা যায় আরিয়া অনেক বছর পর সে প্রকৃতির সাথে বাবার সাথে সুন্দর মুহূর্ত কাটায়। আর এখানেই মুভি শেষ হয়ে যায়। এবার আসছে মুভির কিছু থিওরিতে। আসলে প্রতাপ নামের লোকটা সে বহুদিন ধরে তপস্যা করে বিশেষ বশীকরণের গুরুমন্ত্র শিখেছিল এবং সে বহু মানুষদের সামান্য কারণে বশ করে রাখত। আর আরিয়ার সাথেও তেমনটাই ঘটেছিল, কারণ সামান্য 10 টাকার জন্য প্রতাপ আরিয়াকে 12 বছর ধরে বশ করে রেখেছে। তবে শেষমেশ তাদের সবার শাস্তি হয়। এই মুভি এক্সপ্লেন করার পর আমি একটাই কথা বলবো, কারো কাছে টাকা বা অন্য কিছু ধার নিতে যেও না, না হলে কে কোন সময় তোমাদেরকে বশীকরণ করে ফেলবে তা বলতে পারবো না। যাই হোক, আশেপাশে কোথায় দেখি তন্ত্র সাধনা হয়, তাদের থেকে দূরে থাকতে হবে। তো চলো, আজকের মুভিটা একটু অন্যরকম ছিল। আর মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা যারা সরাসরি আমার সাথে কথা বলতে চাও, চলে এসো ফেসবুক, ইনস্টাগ্রামে, লিংক ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থেকো, বাই।